Hello good people, welcome back to the blog 13. যেহেতু এটা ছিল আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্যুর, সো আই হ্যাভ এ লট অফ থিংস টু শেয়ার উইথ ইউ। এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশ টু মালদ্বীপ যাওয়ার কিছু ইউনিক এক্সপিরিয়েন্স এন্ড সো মেনি আদার থিংস। সো স্টে উইথ মি টু নো অ্যাবাউট দ্য ফুল জার্নি এন্ড এনজয় দ্য ব্লগ। বিদেশে যাওয়ার জন্য অনেকের অনেক প্রি প্ল্যান থাকে, কিন্তু আমার তেমন কোনো প্ল্যান ছিল না। সো আমার প্ল্যান শুরু হয় টুকটাক শপিং থেকে এবং এখান থেকে রেডি হয়ে ডিরেক্ট গো টু দ্য এয়ারপোর্ট। আমার রিয়েল জার্নি শুরু হয় এখান থেকে। আমি ভেবেছিলাম যে এয়ারপোর্টে গিয়ে অনেকগুলো ছবি তুলবো, ভিডিও করবো, এস্থেটিক ভিডিও, ফটো, অনেক কিছু প্ল্যান করা ছিল। বাট ওয়েলকাম টু দ্য ইন্টারোগেশন জোন। এজ আই মেনশন আর্লিয়ার, যেটা আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল জার্নি ছিল। সো এই অপরাধে আমাকে ইমিগ্রেশনে আমাকে প্রচুর প্রশ্ন করা হয়। ইভেন আমার পাসপোর্ট 2 ঘন্টার জন্য হোল্ড করে রেখে দেওয়া হয়। আমি সহ আর অনেকেই ছিল এই জোনে। সবচাইতে বয়ের এবং ভয়ঙ্কর বিষয় ছিল আমাদের আগে 12 জনকে ডিপোর্ট করা হয়, তারা যাচ্ছিল ইরাকে। যাই হোক, সব বয় কাটিয়ে লাস্ট মোমেন্টে আমাদেরকে এলাও করা হয় ইমিগ্রেশন, এবং আমরা ইমিগ্রেশন পাস করি সাকসেসফুলি। ইমিগ্রেশন পাস করতে পেরে নিজেকে অনেক বেশি লাকি মনে হচ্ছিল, কারণ যদি এখান থেকে আমাকে ডিপোর্ট করা হতো তাহলে অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা আমার চলে যেত একদম জলে, কারণ এখান থেকে আমি রিফান্ডের কোনো সিস্টেম থাকতো না। ইমিগ্রেশন শেষ করতে না করতেই চলে আসে আমাদের ফাইনাল কল। যেহেতু আগে সব প্যাসেঞ্জার চলে গেছেন, সো আমরা ছিলাম লাস্ট প্যাসেঞ্জার্স, এবং আমরা ফাইনালি আফটার অল দ্য মাম্বো জাম্বো সবকিছু শেষ করে আমাদের এখান থেকে জার্নি শুরু হয়। বাট লাইফটা যেন বাপ্পাজের মতো হয়ে গিয়েছিল। দুঃখের পর দুঃখ আসতেছিল। প্লেনে আমাদেরকে কোনো খাবারই দেয় নাই, নট ইভেন এ সিঙ্গেল গ্লাস অফ ওয়াটার। এমন দুঃখ নিয়ে জার্নি করতে করতে 3.5 ঘন্টা চলে যায়। আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে চলে যাই কলম্বো এয়ারপোর্টে। শ্রীলঙ্কা এয়ারপোর্টে আমাদের ট্রানজিট ছিল প্রায় 3.5 ঘন্টার মতো। যেখানে প্লেন থেকে আমরা নামি, সেখান থেকে আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হয় এয়ারপোর্টে। এবং যেহেতু ছিল এটা রাত, কারণ আমাদের ফ্লাইট ছিল 12টা থেকে, এবং আমরা গিয়ে পৌঁছে সেখানে 3:30টার দিকে। সবকিছু ছিল কেমন একটা নিস্তব্ধ এবং খুবই সুন্দর একটা প্লেস। যেহেতু এটা ছিল মধ্যরাত, সবকিছু ছিল একদম ফাঁকা এবং খুবই সুন্দর লাগতেছিল হেঁটে দেখতে। রাত হওয়াতেও কোনো প্রবলেম হচ্ছিল না, কারণ সবকিছু ছিল ওপেন। মোবাইল শপস, কসমেটিক্স কিংবা রেস্টুরেন্ট সবকিছু ছিল একদম ওয়াইডলি অ্যাভেলেবল। সব ফ্যাসিলিটিস পেয়ে আমাদের সময়টা অনেক ভালো কাটছিল। সো আমরা এখন আছি কলম্বো এয়ারপোর্টে। আর ঢাকা থেকে আমাদের প্লেন ছেড়ে আসে 12টার দিকে। 3.5 ঘন্টা ফ্লাইটের পর আমরা আসছি এখন কলম্বো এয়ারপোর্টে। এখানে আমাদের ট্রানজিট থাকবে আরো 3 ঘন্টার মতো। আমরা মালদ্বীপে যখন পৌঁছাবো তখন অবশ্যই ভালো লাগবে। আর এই যে ওয়েটিং লাউঞ্জ আমরা যখন আসছি, যখন ট্রানজিটে সবকিছু ডলার দিয়ে কিনতে হচ্ছে। আমাদের মোটামুটি 1-2 ঘন্টা পরে বোর্ডিং পাস করতে হবে। আর ফান ফ্যাক্ট হচ্ছে, আমি ডোমেস্টিক ফ্লাইট পাচ্ছিলাম না, তাই সিলেট থেকে ঢাকা আসতে আমার সময় লাগছে মোটামুটি 9-10 ঘন্টার মতো, কারণ আজকে বৃহস্পতিবার ছিল আর অনেক বেশি জাম ছিল। ট্রানজিট সবসময়ই বোরিং হয়, আর বিশেষ করে এটা যদি হয় রাতে। আমরা যখন এখানে এসে পৌঁছাই তখন দেখি তারা ঘুমাচ্ছিল, এবং স্টিল না ঘুমাচ্ছে। আমাদের 3 ঘন্টা প্রায় শেষের পথে। তাই ফ্লাইট বুকিং করার সময় ট্রানজিটটা কম দেখে ফ্লাইট বুকিং করা ভালো, কারণ এই যে বিরক্তিকর সময়টা খুবই স্লোলি যায় এবং খুবই বিরক্তিকর এই টাইমটা। যাই হোক, আমাদের ফ্লাইটের টাইম হয়ে যাওয়াতে আমরা এখান থেকে মুভ করে চলে যাই আমরা আমাদের প্লেনের ওয়েটিং জোনে, এবং আমরা ফাইনালি বোর্ডে উঠি। এবং উঠার পর একটা সারপ্রাইজ থাকে আমাদের জন্য, OMG ব্রেকফাস্ট। যদিও রাতে কোনো ডিনার ছিল না। আমার পাশে বেড়া ছিলেন একজন নিউজিল্যান্ডার, যিনি তার মাকে নিয়ে বাংলাদেশে আসছিলেন বেড়াতে। ওরা পাশে থাকাতে সারাক্ষণ কথা হয় এবং অনেক ভালো লাগে ফ্লাইটটা আমার। যাই হোক, আমাদের হোটেলের ক্যাব আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসে হোটেল, এবং এখানে আসার পর আমাদেরকে সার্ভ করা হয় ওয়েলকাম ড্রিঙ্কস। বহুল প্রত্যাশার পর আমরা এখন মালদ্বীপে আসছি। শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে আসতে 11টার কাছাকাছি। আমরা যখন হোটেলে এসে পৌঁছাই তখন 11টা বাজে। কালকে যে আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন আর প্লেনও তখন খাওয়া হয় নাই, আর এয়ারপোর্টের বিষয়ে তখন খাওয়া হয় নাই। সো আমরা আজকে এসে একটা হোটেলে খেলাম। 40 রুপিয়া দিয়ে আমরা খেয়েছি। সামুদ্রিক একটা মাছ ছিল, ভালোই ছিল, খারাপ ছিল না। সো সবাই এখন টায়ার্ড, সবাই গোসল করে নামাজ টামাজ পড়ে সে একটা ঘুম হবে। এবং টু বি অনেস্ট, আমার কাছে খারাপ লাগতেছে না, অনেক বেশি ভালো লাগতেছে। একটা নতুন প্লেস মালদ্বীপ, এবং সুন্দর সুন্দর প্লেস। যেদিকেই যাচ্ছে আমার কাছে লাগতেছে অনেক বেশি পিসফুল। হেরাইগো চলে আসছি মসজিদে নামাজ পড়তে, এবং এই মসজিদটা এত বেশি সুন্দর ছিল বলে বোঝানোর মতো না। মনে অনেক শান্তি লাগতেছিল এমন একটা মসজিদে নামাজ পড়তে পেরে। সারপ্রাইজিংলি মালদ্বীপে মুসলিমের সংখ্যা হচ্ছে 100%। এবং আমি একটা জিনিস নোটিস করলাম, যে তারা যখন ফ্রাইডে নামাজে আসতেছে তারা কেউই পাঞ্জাবি টপি এরকম পরে আসতেছে না। নর্মাল ভাবে লাইক এটা নর্মাল ডের মতো আসতেছে, যেটা আমার বাংলাদেশের ডিফারেন্ট একটা সিনারিও। আমরা শুক্রবারে নামাজে যেতে পাঞ্জাবি টুপি টাপি একদম আলাদাভাবে একটা যাই, বাট এখানে মানুষ কেন জানি না এটা ফলো করে না। এনিওয়ে, সবচেয়ে আমার যেটা ভালো লাগে যে মসজিদটা ছিল এমন একটা প্লেসে যেখানে আশেপাশে সব জায়গায় গাছপালা এবং নিরিবিলি পরিবেশ, এবং সেখানে কিছু গাছ ছিল যেগুলোর বয়স হবে অনেক বেশি। এবং সত্যি বলতে এই গাছগুলো বেষ্টিত হয়ে আউটস্ট্যান্ডিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যেখানে গরমের মধ্যে বসে থাকলেও ঠান্ডা লাগে বা এত বেশি গরম লাগে না। যাই হোক, এখানে অনেক সময় ঘোরাঘুরি করার পর আমি চলে যাই সি বিচে, এবং সেখানকার ভিউ ছিল ব্রেথ টেকিং, অনেক জোস। মাত্র নামাজ পড়ে আসলাম। আজকে শুক্রবার ছিল, তো তেমন কিছু করার ছিল না। সেই মসজিদ ছিল, তো মসজিদ যাওয়ার পর অনেক বেশি ভালো লাগলো। অনেক সুন্দর একটা মসজিদ। ভিতরে গেলাম এবং নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগলো। আর আরও বেশি ভালো লাগলো, এখানে সব মুসলিম। তারা সবাই মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, সব মিলিয়ে ভালো লাগছে। আর এই জায়গাটা আমরা যেখানে আসি, এটা মালয় শহরের আর কি পাশে। অনেক সুন্দর একটা প্লেস, এবং আশেপাশে অনেকগুলো দ্বীপ আছে বা অনেকগুলো বিচ আছে যেখানে যাওয়া যাবে। সো এইটাও খারাপ না, অনেক বেশি ভালো জায়গা, আসতে ভালো লাগার মতো। আমাদের আজকে কোনো প্ল্যান নাই, যেহেতু আজকে ফ্রাইডে। আমাদের প্ল্যান হচ্ছে কালকে। আমরা কালকে একটা প্যাকেজ নিয়ে অন্য কোথাও চলে যাবো, বাট অ্যাটলিস্ট আজকে এখানেই প্ল্যান। এবং জুম্মা পরে চিন্তা করতেছি কি ঘুমাবো। মসজিদটা দেখে ভালো লাগলো, প্লাস এই যে বিচটা
অনেক সুন্দর একটা বিচ, যেখানে হচ্ছে সবাই আসে বসে। দিনের বেলায় অনেক বেশি হচ্ছে পানি গর্জন শোনা যায়, এখানে বসতে ভালো লাগার মতোই ভালো লাগে, অনেকে এসে বসছে। সো আমি একটু ঘুমাই নাই, চিন্তা করছি আজকে কি ঘুমাবো এবং কালকে বের হয়ে অনেকগুলো পথ দেখবো। রাতের খাবার মালদ্বীপে গিয়েও যদি এত সুন্দর পরিবেশে হাঁসের মাংস পাওয়া যায় এবং নিজের মতো করে বসে খাওয়া যায়, তাহলে আর কি লাগে। আমরা ইউটিউবে খুঁজে বের করি এবং হাঁসের মাংস পাওয়াতে আরো জোস লাগে বিষয়টা। এবং এখানে বসে বসে আমরা একদম বাংলাদেশের মতো ফিল করছিলাম, কারণ জগে দিয়েছে আমাকে ডাল এবং সবকিছু ছিল এজ লাইক বাংলাদেশি রেস্টুরেন্টস। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হই রাতে মালদ্বীপ এক্সপ্লোর করতে, এবং এক্সপিরিয়েন্সটা ছিল একদম আউটস্ট্যান্ডিং, কারণ রাতে একদম নিরিবিলি পরিবেশও ছিল, আবার একদম ক্রাউডেড প্লেসও ছিল। দুইটা প্লেস আমরা এক্সপ্লোর করি এবং খুব বেশি ভালো লাগে। আমাদের কফির আড্ডা, আমরা নর্মালি হচ্ছে রাতে অনেক ঘোরাঘুরি করলাম। এটা হচ্ছে আমার রুম, আমি সজীব ভাই এবং হচ্ছে তুফাইলের রুম, বাকিদেরকে ইনভাইট করে আমরা হচ্ছে কফি খাচ্ছি। অবশ্যই এই জার্নিটা অনেক বেশি মনে থাকবে। উই আর হ্যাভিং এ গ্রেট টাইম।